সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। বিশ্ব আলোচনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কাজল হায়দার। আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন সিনিয়র সাংবাদিক মাইনুল আলম। মানু ভাই, বিশ্ব আলোচনার দর্শক শ্রোতা এবং আমাদের ক্রুর পক্ষ থেকে আপনাকে আজকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমি বিশ্ব আলোচনার দেশ বিদেশের অগণিত দর্শক যারা এই অনুষ্ঠান দেখছেন, আমাদের সাথে আছেন, সব সময় বিভিন্ন সময় মতামত দেন, অংশ নেন সক্রিয়ভাবে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ ভাই। যেটা আমরা দেখছি যে ইরান যুদ্ধ, ইরান যুদ্ধ আমি কিছু বলবো, আজকে আপনার সাথে আলাপ করবো, আর কিছুটা আমি চলে যেতে চাই আপনার ইউক্রেনে যে যুদ্ধটা, পৃথিবীর অন্য প্রান্তে একটু খোঁজ খবর নিয়ে আসবো। আচ্ছা, ইরান দিয়ে একটু শুরু করে দেন। ইরানে যেটা আপনি জানেন যে আলোচনা হওয়ার কথা ছিল, আবার আর কাছে কিন্তু এখনো পাকিস্তানে কিন্তু আলোচনা না, ইসলামাবাদের সাথে একটা, এখানে আসলে হচ্ছেটা হচ্ছে কি, আমরা এখান থেকে আর কি দেখবো? আমরা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দেখি, কিছু ইরানি মিডিয়া দেখি, পশ্চিমা মিডিয়া দেখি, আল জাজিরা দেখি। ব্যাপারটা হচ্ছে যে গত এই এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে 11 এপ্রিল থেকে যে শান্তি আলোচনা কিংবা যুদ্ধ বিরতি শুরু হয়েছিল, সেটা তো শেষ। যুদ্ধবিরতি বাড়ানো হয়েছে, মেয়াদটা বাড়ানো হয়েছে, কতদিন সুনির্দিষ্ট নাই, কতদিন পর আবার আলোচনা হবে সুনির্দিষ্ট নাই। দ্বিতীয় দফা আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু এটা শর্তের বেড়াজালে, পূর্ব শর্তের বেড়াজালে আটকে আছে। কেন আটকে আছে? যুক্তরাষ্ট্র বলেছে, প্রেসিডেন্ট ট্রাম্প বলেছে যে তোমরা আলোচনায় বসো এবং অবশ্যই এই কাজ করতে হবে, কি পারমাণবিক কর্মসূচি বাতিল করতে হবে, শর্ত দিয়ে আলোচনা এবং চোখ রাঙিয়ে আলোচনার জন্য আহ্বান জানিয়েছে। এটা কি হয়? আলোচনা হবে খোলা মনে, যার যার সুবিধা অসুবিধা সমস্যা পয়েন্টগুলো টেবিলে উঠবে, এরপরে একটা নেগোসিয়েশন হবে, উইন উইন সিচুয়েশন হবে, যুদ্ধ থেমে যাবে, শান্তি স্থায়িত্ব লাভ করবে, টেকসই শান্তি। এটাই হওয়া উচিত, এটাই আমরা আলোচনা হয়েছি। ইরানও বলেছে যে আমাদের 10টি শর্ত, এবং ইরান অবশ্যই ক্ষতিগ্রস্ত, স্যাংশনের পর স্যাংশন, বিভিন্নভাবে আক্রমণ, হামলা, বিভিন্ন দেশে তাদের অর্থগুলো আটকে আছে, সেটা বলেছে। আমি এই পক্ষে এই ক্ষেত্রে আমি একটু ইরানের পক্ষ অবলম্বন করবো, কারণ ইরান তো আক্রমণ করেনি, আক্রান্ত হয়েছে। যে আক্রান্ত হয়েছে তার কথা আপনার শুনতে হবে অবশ্যই, এভাবে চাপিয়ে দেওয়া যায় না। এখন পাল্টা হামলা, এখন অনিশ্চিত ভবিষ্যতের দিকে যাচ্ছে, অনিশ্চিত গন্তব্য যাত্রা সংবাদপত্রের ভাষায়, এবং এই অনিশ্চিত গন্তব্যের যাত্রায় কি করবে? সুতরাং একটা কিছু করতে হবে। ট্রাম্প আবার, আমেরিকা আবার হামলার আয়োজন করছে। সেটাই আমি আপনার কাছে আসছিলাম। আপনার সিএনএন একটা রিপোর্ট করেছে যে সম্ভাব্য একটা তালিকা অলরেডি মার্কিন যুক্তরাষ্ট্র পেন্টাগন করে ফেলেছে, এবার কোন কোন জায়গায় হামলা করবে। এবং কিছুক্ষণ আগে আপনার সাথে আলাপ করার আগেই আমি একটু নেট সার্চ করছিলাম, সেখানে দেখলাম যে ইসরায়েল অলরেডি অনুমতি চেয়ে বসছে যে তোমরা আমাকে অনুমতি দাও, আমি আবার হামলা করব। তাহলে যেখানে একটা আলোচনার আবহাওয়া, আমি জানি যে আপনি জানেন, মনে আলোচনা থাকুক বা না থাকুক, মুখে বলতেছে, মনে কিন্তু অন্য কথা। এটাই আমি মনে হচ্ছে আক্রমণ, দখল করো, সব নিয়ে নাও, হত্যাযজ্ঞ চালাও, এই হচ্ছে তাদের পরিস্থিতি। সুতরাং এটা হবে না। ইসরায়েল যে কাজটা করতেছে, এটা কি কোনো কাজ মনে করেন? ইসরায়েলের গত 40-50 বছর ধরে কিংবা বিগত শতাব্দী থেকে যেটা দেখে আসছি, এখন ইসরায়েলের একটা জাতি, একটা শক্তি হতে পারে, কিন্তু শান্তিপূর্ণ সহাবস্থান করো। আচ্ছা, হরমুজ প্রণালীর আরেকটা খবর, এটা নিশ্চয়ই আপনার চোখে এসেছে, সেটা হচ্ছে ইরান কিন্তু তার বন্ধু প্রতিম দেশগুলোকে, কয়েকটা দেশকে, চীনকে দিয়েছে, রাশিয়াকে দিয়েছে, বাংলাদেশও 2 সপ্তাহ আগে বাংলাদেশ সরকারের অনুরোধের কূটনৈতিক তৎপরতার প্রেক্ষিতে একটা বাংলাদেশে কয়েকটি জাহাজ, তেলবাহী পণ্যবাহী জাহাজ ছেড়ে দিয়েছে, এবং এই ছাড় দিতেই হবে। ইরানের এটা উদারতা, সে একা পড়ে যাবে এবং একটা ডেডলক সিস্টেম বৈশ্বিকভাবে বিশ্ব জ্বালানি কিংবা জ্বালানি নিরাপত্তা, অর্থনীতিতে ব্যাপক সংকট সৃষ্টি হবে। সংকট যেটা হয়েছে এটা কিছুটা স্থিমিত করা, কিছুটা সীমিত করা, সংকটটা রেশনালাইজ করে কিছুটা ছাড় দেওয়ার মানসিকতা ইরানের দেখছে, এবং ইরান এটা করছে। আচ্ছা, আমরা একটু ইরান থেকে ফোকাসটা অন্যদিকে নিয়ে যেতে চাই। আমরা এখন একটু পাকিস্তানে যাব। আপনি জানেন যে পাকিস্তান সাথে ভারতে সবসময় কিছুদিন পর পর একটা করে ছোটখাটো আপনার সীমান্তে তো সবসময় লেগে থাকে, এবং সর্বশেষ আমরা গত বছর দেখলাম পেহেলগাম অ্যাটাকের মধ্যে দিয়ে পাকিস্তানের সাথে ওদের অপারেশন সিন্দুর, আর এখান থেকে একটি চালানো হয়েছিল। তাই এখন তারপরে আমরা দেখেছি যে আমেরিকার তো একটা প্রভাব পাকিস্তানের উপর রয়েছে, এরপরে কিন্তু
চীনের প্রচুর সমরাস্ত্র ব্যবহার করেছিল আপনার পাকিস্তান। এই ক্ষেত্রে তারা দেখলাম যে নিজস্ব প্রযুক্তিতে তৈরি অ্যান্টিশিপ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো পাকিস্তান। এই মুহূর্তে এই এই আপনার পরীক্ষাটা এই মুহূর্তে কেন করলো, বা কাউকে কি সে শক্তির আভাস দিল? না, এটা হচ্ছে যেহেতু তাদের সত্যি কথা এই উপমহাদেশে কিংবা এই দক্ষিণ এশিয়া এই দুটি দেশ ভারত পাকিস্তান বৈরী এবং সমর শক্তি, প্রতিরক্ষা সরঞ্জাম, প্রতিরক্ষা শক্তি কার কি আছে এটা দেখাতে চায়। এবং দুই দেশে কিন্তু পরমাণু শক্তিধর, এটাই সবচেয়ে ভয়ের। এবং পরমাণু শক্তি যেটা আছে, যে পারমাণবিক বোমা তৈরি করে রেখেছে, এটার পরিচর্যা করছে, নার্সিং করছে, এবং মাঝে মাঝে টেস্ট ট্রান্সমিশন যেটা বলা হয় টেলিভিশনের ক্ষেত্রে, মাঝে মাঝে এরা মহড়া করে এবং এটা পরীক্ষা নিরীক্ষা চালায়। এতে কেউ কেউ আতঙ্কিত হয়, কেউ কেউ দুশ্চিন্তাগ্রস্ত হয় এই অঞ্চলের সাধারণ মানুষ। একবার আপনার মনে আছে যে ভারত পাকিস্তানের যে যুদ্ধ ভাব ছিল, আমেরিকার হস্তক্ষেপে এটা স্তীমিত হয়েছে। প্রথমে সিজ ফায়ার হয়েছে, পরে শান্তি আলোচনা হয়ে একটা রফাদফা হয়েছে। এটা ট্রাম্পের ভূমিকা ছিল কয়েক মাস আগে। কিন্তু ভারত এখন পর্যন্ত স্বীকার করে না, পাকিস্তান স্বীকার করে, ভারত স্বীকার করে না। এটা রাষ্ট্রীয়ভাবে এটা অনেকে স্বীকার করে না অনেক ক্ষেত্রে, বাট বাস্তবতা আমরা দেখেছি থেমেছে। এখন অ্যান্টিশিপ ক্ষেপণাস্ত্র যে পরীক্ষা পাকিস্তান চালালো, আপনি যেটা উল্লেখ করলেন, সেটা মনে করেন পাকিস্তানের সেনাবাহিনী খুব ব্যাপক বাজেট, ব্যাপক শক্তিধর। ওরা সকল বিনিয়োগ আর্থসামাজিক খাত থেকে সরিয়ে পাকিস্তানের সেনাবাহিনীর প্রতি করছে, সামরিক বাহিনীকে আরো শক্তিধর করছে। এই অঞ্চলে সম্ভবত অন্যতম বৃহৎ সেনা বাহিনী তাদের শক্তি সংখ্যার দিক দিয়ে। ক্ষেপণাস্ত্র পরীক্ষামূলক, অ্যান্টিশিপ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে, এটা টেস্ট করছে। না হয় এটা অনেক সময় অকার্যকর হয়ে যায়, ব্যাপারটা এমন। এটা আতঙ্কিত হওয়ার কিছু নেই, ভারতও করে, পাকিস্তানও করে। যাদের এই বিষয়গুলো, এই সম্পদগুলো, এটা তাদের সম্পদ। এই সম্পদ যারা আছে তারা নাড়াচাড়া করে কিংবা একটা চর্চা করে। আপনি দেখেন না আমাদের দেশেই সেনাবাহিনী মহড়া করে না, শীতকালীন মহড়া করে। এটা করতে হয়, এটা আপনার ফোর্স যেহেতু আছে এটা করতে হয়, এটা রেগুলার চর্চা। তবে হ্যাঁ, পাকিস্তান যদি করে এটা একটা চিন্তার বিষয়, কারণ পারমাণবিক বোমার শক্তি রয়েছে। আবার ওখান থেকে ইন্ডিয়া করলেও কিন্তু পাকিস্তানের মাথা ব্যথা হয়, মানে একটা অদ্ভুত, একটা অদ্ভুত। এটা প্রতিবেশী, দুই নিকট প্রতিবেশী, বিশ্বাসের অভাব, চিন্তার অভাব, কিংবা আপোষ আছে, বাণিজ্যিক সম্পর্ক আছে, বাট নিজেদের শক্তি জানান দেওয়ার একটা চেষ্টা বলে আমি মনে করি। আমরা ভারত থেকে আরেকটু আপনার জানতে চাই, আপনার কি মনে হয় না যে বিজেপি সরকার যখন থেকে আসছে পাকিস্তানের সাথে সম্পর্কটা তলানিতে চলে গেছে? কারণ এর আগেও যে সরকার, কংগ্রেস যেখানে ছিল, আমরা দেখেছি আপনার রাহুল গান্ধীর নেতৃত্বে, তার মার নেতৃত্বে যে দেখেছিলাম, তখনকার সময় কিন্তু এতটা নেগেটিভ বা এতটা সংঘর্ষ কিন্তু ছিল না পাকিস্তানের সাথে। আমরা দেখেছি দুই দেশের মধ্যে ক্রিকেট খেলা হচ্ছে সুন্দরভাবে, এ দেশ ওদের যাচ্ছে, দুই দেশের যারা আপনার চলচ্চিত্র অভিনেতা তারা সেখানে কাজ করছেন, এখানকার লোক ওখানে কাজ করছে। কিন্তু এই বিজেপি সরকার লাস্টিং এ যে দুই দফা যে ক্ষমতা, তারা এরপর কিন্তু বাণিজ্য, ক্রিকেট, বিশেষ করে দ্বিপাক্ষিক বাণিজ্য, ক্রিকেট, চলচ্চিত্র, চিত্র, হ্যাঁ, আর্ট, ফিল্ম, এগুলো এক্সচেঞ্জ আছে, কারণ দুই দেশের একটা সাংস্কৃতিক ঐতিহ্য একই রকম। তো এই পাঞ্জাব দুই ভাগ হয়ে গেছে, একটা পাকিস্তান পাঞ্জাব, আর একটা হচ্ছে ভারতীয়। এখানে হায়দ্রাবাদ আছে, ওখানে হায়দ্রাবাদ, মানে ভারতের দুই দেশ। সুতরাং এই অঙ্গাঙ্গি ভাব, আপনি জানেন পারভেজ মুশারফের অরিজিন তো ভারতে, হ্যাঁ। সুতরাং এগুলো আছে এবং এগুলো থাকতেই হবে। বাট প্রতিবেশীও আছে, প্রতিবেশীমূলক বিভিন্ন ইস্যু আছে, বিরাট সীমান্ত, কাশ্মীর একটা বড় জ্বলন্ত সমস্যা, এবং যুগ যুগ ধরে চলে আসছে কাশ্মীরের যে ব্যাপার, দ্বিজাতি ভিত্তিক যে ব্যাপার, এবং যে এখানে হামলা, পাল্টা হামলা, আক্রমণ অনেকবার হয়েছে। সুতরাং এগুলো আছে। এই ডিসপিউট সত্ত্বেও তাদের বাণিজ্য থেমে নেই, তাদের দ্বিপাক্ষিক আমদানি রপ্তানি চলছে, দুই দেশ থেকে আসছে যাচ্ছে, জনগণ আসছে যাচ্ছে, জনগণের মধ্যে সম্পর্ক, পাবলিক রিলেশন, পিপল টু পিপল রিলেশন চলছে। সুতরাং এটা আমাদের ভাবতেই হবে, দেখতেই হবে, এর কোনো উত্তরণ সম্ভব না। জাতিসংঘের বিচার নালিশ নিয়ে গেছে, কিন্তু আবার এসছে, আবার সম্পর্ক আছে। হয়তো পলিটিক্যাল কানেকশনটা ওইরকম নাই, 10 বছর আগে যেরকম ছিল আসা যাওয়া কিংবা পলিটিক্যাল, ওইটা একটু স্তীমিত, বাট যোগাযোগ আছে। একসময় তিক্ততা হয়েছে যে কূটনীতিকদের বহিষ্কার করেছে, আপনার মনে আছে? দিল্লিতে ভারতে পাকিস্তানের দূতাবাস
হাই কমিশন আর ওখানে ইসলামাবাদে এটাও হয়েছে। বাট এগুলো চলছে এবং এগুলা গোয়েন্দা সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক, নজরদারি সবই চলছে। আচ্ছা, আমি একটু কনভারসেশনে যাই, তারপরে আমরা একটু ইউক্রেন ইস্যুতে ঢুকে যাব, যেহেতু যেটা 4 বছরে চলছে। আজকের অনুষ্ঠানের প্রধান বাহাউদ্দিন শানু উনি লিখছেন, আমেরিকা একক শক্তিতে কিছুই করার নাই, আগে 20-30টা দেশকে নিয়ে ঝাঁপ দিত, কিন্তু এই যুদ্ধে সহযোগীরা সমর্থন করে পিছনে আসেনি। আমেরিকার বিশাল রণতরী আধুনিক অস্ত্র গোলাবার প্রযুক্তি নির্ভর থাকলেও এই যুদ্ধে বিজয়ের হাসি নাই, বরং মুখে মলিনতার নানা বাক্য কথা বিশ্ব বুঝতে পারছে আমেরিকা আধিপত্য বিস্তীর্ণ কিনা। হ্যাঁ, আমরা দেখেছি আফগানিস্তান, ইরাকে ন্যাটো বাহিনী খুব সহায়তা করেছে, কিন্তু আসলে এই যুদ্ধটা তো আমেরিকার না, এই যুদ্ধটা হচ্ছে ইসরায়েলের, এবং ইসরায়েলের হয়ে আমেরিকা করছে বলে ন্যাটোর কোনো দেশ আমেরিকার পেছনে কিন্তু এখন পর্যন্ত নাই। আচ্ছা, রাকিব লিখছেন, কাজল আপনাকে ধন্যবাদ দেওয়া হলো, আপনার কথা ছাড়েন, সুন্দর অনুষ্ঠান, ধন্যবাদ আপনাকে। মুন্না লিখছেন, ইরানের জন্য সারা বিশ্বের মানুষ জুম্মার সময় দোয়া করেছেন, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমরা যেটা বলছিলাম যে ন্যাটো হচ্ছে, আগে আমরা একটু ইতে ঢুকে যাই, আপনার ওই যে ইউক্রেন রাশিয়ার অবস্থা। ইউক্রেন রাশিয়া আমরা জানি যে প্রায় 4 বছর হয়ে গেছে, আপনার মনে আছে নিশ্চয়ই, সেই 2022-এর আপনার জানুয়ারি থেকে চলা যুদ্ধটা এখন 4 বছর পার হয়ে গেছে। অনেক ভেবেছিল কয়েকদিনের মধ্যেই সমস্ত ইউক্রেন দখল করে ফেলবে, কিন্তু আমরা জানি যে পুতিনকে যুদ্ধ করতে হচ্ছে পুরো ন্যাটোর বিরুদ্ধে, 32টা দেশের বিরুদ্ধে। এখন কিছুটা ফোকাস চলে গেছে ইরান যুদ্ধের কারণে, কিন্তু একটা মানে সত্য বের হয়ে আসে, সেটা হচ্ছে খাবার ও পানির অভাবে কঙ্কালসার ইউক্রেনের সেনারা, ঠিক মতো তারা খাবার পাচ্ছে না। জানেন, এই ইউক্রেন যুদ্ধ নিয়ে অনেক আলোচনা হয়েছে, সবচেয়ে দীর্ঘমেয়াদী এবং সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে বোধহয় ইউক্রেন যুদ্ধ। এবার বিশ্বযুদ্ধে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে বড় যুদ্ধ ইউরোপে চলতেছে, এত লম্বা সময়। এবং ইউরোপের ইউক্রেনের যে কথাটা আপনি বললেন, যে ওখানকার সাধারণ মানুষ তো বটেই, যারা যুদ্ধে হাজার হাজার সৈনিক প্রাণ হারিয়েছে, নিহত হয়েছে। ব্যাপক বিদ্যুৎ স্থাপনা, সব পারমাণবিক স্থাপনা থেকে শুরু করে জ্বালানি স্থাপনা ধ্বংস হয়েছে, হসপিটাল, শিক্ষা প্রতিষ্ঠান, বড় বড় বিল্ডিং, ভবন শেষ হয়েছে এই ইউক্রেন যুদ্ধে রাশিয়ার আক্রমণের ফলে। ব্যাপারটা হয়ে গেছে যে রাশিয়া যে আক্রমণ করেছে, রাশিয়া বৃহত্তম শক্তি, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম, 1-2 মধ্যে শক্তি। এখন ইউক্রেনে যে আক্রমণটা চলেছে, এখন ইউক্রেন তো ফাইট ব্যাক করেছে উইথ দ্য হেল্প অফ আমেরিকা, যুক্তরাজ্য সহ পশ্চিমারা, ন্যাটো সবাই মিলে, কিন্তু আর কত। এখন ইউক্রেনের আপনি বলেছেন কঙ্কালসার হয়ে গেছে সেনারা, খুবই স্বাভাবিক। 10 দিন পর পর তাদের খাবার আসে, এবং খাবার নিয়ে একটি বোধহয় আমি ট্রেলার একটা ভিডিও দেখলাম যে খাবার নিয়ে খুব কারাকারি হচ্ছে, ওখানে মারামারি হচ্ছে নিজেদের মধ্যে সৈন্যরা। স্বাভাবিক, আপনার রসদ দিতে হবে, আপনার ফোর্সকে দিতেই হবে, যে কোনো ভাবেই হোক। এই যে পুলিশের রাস্তায় দাঁড়িয়ে থাকে, এদের কিন্তু দুপুরে, বিকালে, রাতে খাবার নিয়ে আসে গাড়ি, এটা দিতে হবে, না হয় আপনি আইন শৃঙ্খলা বাহিনী বলেন, সৈন্য বলেন, কিংবা যুদ্ধ সৈনিকরা বলেন, এদেরকে ঠিক বাঁচাতে পারবেন না, তাহলে কিভাবে আপনাকে প্রতিরক্ষা দিবে? এখানে এখন হয়ে গেছে যে আর্থিক সংকট, মানবিক সংকট এবং ব্যাপকভাবে একটা অমানবিক পরিবেশ পরিস্থিতি। এখন পুতিন পুরোপুরি যদি উইথড্র করে, পুরোপুরি যদি প্রত্যাহার করে নেয়, একটা যদি আলোচনা এবং একটা যদি ঠিক হয়, কারণ আমেরিকার ফোকাস এখন ওইদিকে নাই, আপনি যুক্তরাষ্ট্র সহ বড় বড় মিত্রদের ফোকাস এখন ইউক্রেনে নাই, সুতরাং ইউক্রেন তো একা হয়ে গেছে। ইউক্রেনের সেই ধরনের সহায়তা আসছে না, কিছুই আসছে না। সামরিক সহায়তা দিয়েছিল কয়েকটা দেশ, খাদ্য সহায়তা দিয়েছিল, বেল আউট করেছে, বরাদ্দ দিয়েছে $1 বিলিয়ন, কিন্তু কত যুগ, কত বছর আর অন্যের যুদ্ধ টানবে, কারণ যেসব দেশ সাহায্য করছে, আমেরিকার পলিসি, আমেরিকা যে এটা করেছে, হ্যাঁ, নাও করতে পারতো, কিন্তু আমেরিকা একটা ভূমিকা নিলেই হইতো। আপনি ওনাকে, রাশিয়াকে পাচ্ছেন না, এখন ইউক্রেনকে আপনি দিয়ে করেন, এটা হয় না, এটা মানবিকতা না। সুতরাং গ্লোবাল মিডিয়া যেটা বলছে, কিছু কিছু বলছে, পুরো চিত্রটা ফিরে আসছে না, পুরো চিত্রটা যাচ্ছে না, ব্যাপারটা আরো করুণ অবস্থা ছিল। আচ্ছা, আজকে অনুষ্ঠানের সেগমেন্টে আমরা চলে যাচ্ছি। আমরা জানেন যে এই মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে যুদ্ধে ন্যাটো সক্রিয় নয় বলে ট্রাম্প তো এমনিতে তাদের উপরে খুব ক্ষেপে আছে, আমি যদি বাংলা ভাষায় বলি ক্ষেপে আছে। সেখানে এখন যুক্তরাষ্ট্র
ভাবছে, একবার তো বলেছিল 2027 সালে আমরা বের হয়ে আসবো, এখন আবার বলছে ন্যাটো থেকে স্পেনকে বাদ দেয়া আর যুক্তরাজ্যের ফকল্যান্ড তারা কেড়ে নিতে পারে। আমরা জানি যে স্পেন খুব কড়া প্রতিবাদ করেছে এই মার্কিন যুক্তরাষ্ট্র আর ইসরায়েল যে হামলা করেছে ইরানে, এবং বামপন্থী সরকার সেখানে আছে, সেখানে প্রধানমন্ত্রী প্রকাশ্যে বলেছে যে এই হামলাটা বেআইনি, এটা বিচার হওয়া উচিত। এটা কিভাবে দেখছেন, ন্যাটো কি ভেঙে যাচ্ছে আসলে? বা ন্যাটো যে ফোর্সটা এটা হচ্ছে মাল্টিন্যাশনাল ডিফেন্স প্যাক্ট, ঠিক, হ্যাঁ। তো এখানে সদস্যকে যুক্তরাষ্ট্র নেতৃস্থানীয়, আর যারা আছে ইউরোপের ম্যাক্সিমাম দেশ, পূর্ব ইউরোপের 30টা, আর 2টা হচ্ছে কানাডা আর আমেরিকা বাইরে। তো এখন ন্যাটোর এই ইরান যুদ্ধের পর সবচেয়ে মুখ খুলছে কে বলেন? স্পেন, হ্যাঁ, ইতালি, হ্যাঁ। এই দেশগুলো যখন ন্যাটোর ফোরামের মধ্য থেকে আছে এবং যুক্তরাষ্ট্রের জন্য বিব্রতকর, এলাই পাচ্ছে না, তো কোনো মিত্র পাচ্ছে না। এবং ন্যাটো থেকে যখন স্পেন এই কথাটা বললো, তখন ন্যাটোকে, স্পেনকে বাদ দিবে। এখন ন্যাটো অকার্যকর কিংবা একটা নন ফাংশনাল হয়ে গেছে, এবং যুক্তরাষ্ট্র ভাবছে যে আর কাকে এখন যুক্তরাজ্য মুখ ফিরিয়ে নিয়েছে, ইউকে। কারণ হচ্ছে ন্যাটোতে আগে আমরা ভাঙন দেখেছি যখন গ্রিনল্যান্ড দখল করার কথা বলেছিল ট্রাম্প, হ্যাঁ, ডেনমার্কের গ্রিনল্যান্ড, তখন এখন বাদ দেওয়ার কথা বলে বাদ দিয়ে এখন আবার আমেরিকা বিভিন্ন জায়গায় যে নাক গলাচ্ছে কিংবা ইন্টারভেন করছে, ইন্টারফেয়ার করছে, সেটা হচ্ছে এখন ইউকে কে বলছে যে তুমি যে ফকল্যান্ড নিয়েছিলে আর্জেন্টিনা থেকে, এটা আমি নিয়ে নিব। কিন্তু যুক্তরাজ্য আর আর্জেন্টিনার বিষয়, হ্যাঁ, একটা দ্বীপ ওরা নিয়েছে, এরা নিয়েছে। এখানে আপনার আমার অন্য পৃথিবীর আর কারো কোনো ইনভলভমেন্ট নাই। আমেরিকা এখানে বলছে যে ওইটা টেক ওভার করবে। ব্যাপারটা হচ্ছে যে আমেরিকা এখন কয় দিকে খেলবে, খেলতে খেলতে দেখি শেষ হোক। হ্যাঁ, কারণ সভ্যতা তো একটা লিমিট থাকে, ওই লিমিটের শেষ পর্যায়ে চলে আসে। এখানে তো ধন্যবাদ ভাই আপনাকে। আজকে আমরা চেষ্টা করলাম সব বিষয়ে দর্শকদের একটু বুঝে দেওয়ার জন্য। তো সুপ্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানটা আপনাদের কেমন লেগেছে একটু কমেন্টে জানাবেন, আর আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ দেখে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর পৃথিবীর কোন প্রান্ত থেকে আমাদের এই অনুষ্ঠানটা আপনারা উপভোগ করছেন সেটা একটু লিখে পাঠান, আমরা উপকৃত হব। এবং জিওপলিটিক্যাল বিষয়ে যে কোনো বিষয় আপনারা যদি জানতে চান, জাস্ট খালি কমেন্টে একটু লিখবেন, আমি ভাইদের সাথে নিয়ে সে বিষয়ে তথ্যবহুল আলোচনার চেষ্টা করব। তো আজকের মতো এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার ঠিক একই সময় একই চ্যানেলে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ।